নমস্কার। গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবারও স্বাগত। আজকে আমি পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প রাজার হেঁচকি। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তাহলে শুরু করি আজকের গল্প রাজার হেঁচকি। এই যে বলাইবাবু, নমস্কার। তা খবর টবর সব ভালো তো? হ্যাঁ, তা খবর তেমন খারাপও কিছু নয়। বাজারে নতুন ফুলকপি উঠেছে, রাঙামূলো পাওয়া যাচ্ছে, সরেশ নলেন গুঁড়ো এসে গিয়েছে, টাটকা কই মাছের আমদানিও ভালো। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি কি নবকিশোর রায়কে চেনেন? নবকিশোর? না মশাই, নবকিশোর নামে কাউকে তো মনে পড়ছে না। তাহলে বটকৃষ্ণ বাড়ুজ্যে? হুম, বটকৃষ্ণ নামটা শোনা শোনা হলেও চেনা চেনা লাগছে না তো। মহানন্দ তলাপাত্র নামের কাউকে কি চেনা ঠেকছে? না মশাই, মহানন্দ নামটা শুনেছি বলেই মনে পড়ছে না। মুশকিল কি জানেন বলাইবাবু, আপনি না চিনলেও এরা সব আছেন। কিন্তু এই আপনার মতোই সকালে বাজার করছেন, 10টায় অফিসে যাচ্ছেন, সন্ধেবেলা বাড়ি ফিরে রুটি আর কুমড়োর ছেঁচকি খাচ্ছেন, লুঙ্গি পরে রকে বসে আড্ডা দিচ্ছেন। তা হবে, কিন্তু এদের কাউকেই তো আমি চিনি না মশাই। আগে তাই তো বলতে চাইছি বলাইবাবু, দুনিয়ার কটা লোককেই বা আপনি চেনেন? চেনা তো বড় সহজ কাজও নয়। লোকও যে হাজারে বিজারে, লাখো লাখো, কোটি কোটি। কোন মহাপুরুষ যেন বলেছেন, লোক না পোক। তা এত অচেনা লোকের মধ্যে এই এক আধজনকে মাঝে মাঝে চেনা করে নিতে ইচ্ছা যায় না আপনার? এই ধরুন, নবকিশোরকে আপনি চেনেন না, কিন্তু নবকিশোরের ছেলে কৃষ্ণকিশোরের সঙ্গে ফস করে যদি আপনার মেয়ে টেপির বিয়ে হয়ে যায়, তাহলে নবকিশোর কি আপনার অচেনা থাকবে? টেপির বিয়ের কথা উঠছে কেন মশাই? টেপির তো মোটে 11 বছর বয়স। আহা, কথার কথা বলছি আর কি। কৃষ্ণকিশোরেরও মোটেই বিয়ের বয়স হয়নি, সবে 17ই পড়েছে। তাই বলছিলুম, অচেনা লোক বলে কি দূরে ঠেলে রাখা ভালো? কার সঙ্গে কখন কোন সূত্রে চেনা পরিচয় হয়ে যায় তার তো কোনো ঠিক নেই। এই যে আমি, গতকাল পর্যন্তও কি আমার সঙ্গে আপনার চেনা ছিল? আজ কেমন হুট করে চেনা হয়ে গেল বলুন তো? না মশাই, চেনা এখনো হয়নি। আপনাকে আমি মোটেই চিনি না। ওই তো আপনার দোষ বলাইবাবু, চিনবেন না বলে গো ধরে থাকলে কি আর চেনা যায়? আমি হলুম গে গোবিন্দলাল। তা ভালো, পরিচয় পেয়ে বড় খুশি হলাম। আমি তাহলে আসি। বিলক্ষণ, আসবেন বই কি। তা চলুন, আমিও ওই দিকেই যাব কি না। যেতে যেতে দুটো সুখ দুঃখের কথাও বলা যাবে, তবে আমার আবার দুঃখের পাল্লাটাই ভারী কি না। দেখুন গোবিন্দবাবু, দুঃখ টুক্ষ আমাদের সবারই আছে। এখন ওসব হাঁপড়হাঁটি শোনার আমার সময় নেই। অফিসে দেরি হয়ে যাবে। তা তো বটেই, তবে কি না আজ একটু দেরি হলেও তেমন ক্ষতি নেই। রোববারের অফিস তো। আজ রোববার বুঝি? একেবারেই খেয়াল ছিল না। অফিস না থাকলেও আমার অনেক কাজ আছে গোবিন্দবাবু। সে আর বলতে, রোববার তো আপনার গেঞ্জি আর আন্ডারওয়্যার কাচার দিন, এ কে না জানে। এছাড়া
করালিবাবুর সঙ্গে জমিতে বেড়া দেওয়া নিয়ে বকেয়া ঝগড়াটাও মুলতুবি রয়েছে। রোববারে কিস্তির কাজিয়াটাও সারতে হবে। তারপর ধরুন বেলা 11টায় লক্ষ্মীকান্তবাবুর সঙ্গে এক পার্টি দাবা খেলা আছে। রোববারে যে আপনার দম ফেলার সময় থাকে না, এও সবাই জানে কি না? আপনি তো খুব ঘোরের লোক মশাই, আমার সম্পর্কে এত খবর পেলেন কোথায়? আপনি পুলিশের চট্টর নন তো? ঘাবড়াবেন না বলাইবাবু, আমি আসলে একজন দুঃখী লোক। একটা খারাপ খবর দিতেই আপনার কাছে আসা। খারাপ খবর? কী রকম খারাপ খবর মশাই? কাটোয়ায় আমার 90 বছরের বুড়ি পিসি থাকেন। তা পিসি হঠাৎ মারা টারা যাননি তো? আমার রাঙা মামার ক্যান্সার হয়েছিল বলে একটা উড়ো খবর পেয়েছিলাম। তার কিছু হলো টলো নাকি? হ্যাঁ মশাই, টাটা কোম্পানির শেয়ারের দর কি হঠাৎ পড়ে গিয়েছে। আমার চিরশত্রু কালো বরণ কি লটারি পেয়েছে, নাকি ট্যারাকেষ্ট জেল থেকে ছাড়া পেয়েছে? সে বলেছিল বটে জেল থেকে বেরিয়ে আমাকে দেখে নেবে। হ্যাঁ মশাই, বিষ্টুবাবু কি তাঁর 2000 টাকা ধার আদায় করতে আসছেন? আমার নামে হুলিয়া জারি হয়নি তো? নাকি কেউ আমাকে মারার জন্য গুন্ডাদের সুপারি দিয়েছে? না মশাই না, খবরটা খারাপ হলেও আপনার ভয় নেই। কথাটা হলো আমার চাকরিটা গিয়েছে। যাক বাবা, বাঁচা গেল। খারাপ খবরের কথা শুনলে আজকাল বড় বুক ধড়ফড় করে। তা আপনার চাকরি গেলে আমার কি যায় আসে বলুন তো? আমি মশাই বড্ড ছাপোষা লোক, সাহায্য টাহায্য চেয়ে লজ্জা দেবেন না। আরে না, আপনাকে লজ্জা দেওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। দুঃখের কথা কইলে বুকটা একটু ঠান্ডা হয়, এই যা। তা অবশ্য ঠিক। তা আপনি কোথায় চাকরি করতেন গোবিন্দবাবু? রামনগর রাজবাড়ির কথা জানেন কি? রামনগর রাজবাড়ি? না মশাই, ঠিক মনে পড়ছে না। আপনার জানা না থাকলেও রামনগরের রাজবাড়ি খুবই বিখ্যাত। তা হতেই পারে, কত কিছুই তো আমাদের জানা নেই। অতি সত্যি কথা, অনেক কাঠখড় পুড়িয়ে সেই রাজবাড়িতে আমার একটি চাকরি হয়েছিল। রাজবাড়ির চাকরি? কিন্তু শুনতে পাই আজকাল আর রাজাগজাদের দিন নেই। রাজবাড়িগুলো সব মিউজিয়াম বা সরকারি দপ্তর হয়ে গিয়েছে। তা গিয়েছে বটে, তবে দেশের সব চোর ডাকাত যেমন জেলে যায় না, পুকুর বা নদীর সব মাছই যেমন ধরা পড়ে না, দেশলাইয়ের সবকটা কাঠি যেমন জ্বালানো যায় না, তেমনি রাজবাড়িগুলোরও কয়েকটা এখনও টিকে আছে। রামনগরে শুধু রাজবাড়িই নেই, জরির পোশাক পরা মুকুট মাথায় বুড়ো রাজা আছেন। তাঁর 3 রানী, মন্ত্রী, সেনাপতি, সেপাই শাস্ত্রী সব আছেন। সকালে রোজ দরবার বসে, সেখানে অপরাধীদের বিচারও হয়। সভাগায়ক, সভাকবি পর্যন্ত আছেন। বলেন কি মশাই, এ তো আষাঢ়ে গল্প। তা সেখানে যাওয়া যায়? খুব যাওয়া যায়, রাস্তাটা একটু প্যাঁচালো, এই যা। তা আপনি সেখানে কি চাকরি করতেন গোবিন্দবাবু? চাকরিটা বেশ গুরুতরই ছিল মশাই। সকালে শয্যাত্যাগের পর থেকে রাতে শয্যাগ্রহণ পর্যন্ত রাজামশাই কবার কাশলেন, কবার হাঁচি দিলেন, কবার হাই বা ঢেকুর তুললেন এবং কটা দীর্ঘশ্বাস ফেললেন, তার হিসাব রাখা।
কাশি হলে ক্রস চিহ্ন, হাঁচি হলে ঢেরা, ঢেকুর তুললে গোল্লা, হাই তুললে দাঁড়ি, আর দীর্ঘশ্বাস ফেললে ভাগ চিহ্ন। রাত্রিবেলা বুড়ো রাজবৈদ্য সেগুলো যোগ দিয়ে হয়তো দেখলেন রাজামশাই 22 বার কেশেছেন, 11টা হাঁচি দিয়েছেন, 132টা ঢেকুর আর 13টা হাই তুলেছেন। সেই বুঝে তিনি রাজার জন্য নানা ওষুধের ব্যবস্থা করতেন। এ তো ভারী মজার চাকরি মশাই। না মশাই, মোটেই মজার চাকরি নয়। রাজার হাঁচি কাশির হিসাব রাখতে গিয়ে আমার নিজের নাওয়া খাওয়া শিখেই উঠল। সারাক্ষণ রাজামশাইকে নজরে নজরে রাখতে হতো। একটা হাঁচি কাশির এদিক ওদিক হলে বেতন কাটা যেত। তা রাজবাড়িতে বেতনটা কী রকম ছিল গোবিন্দবাবু? তা সেটা খুব মন্দ ছিল না, মাসে 5 মোহর। মোহর মানে সোনার মোহর? আজ্ঞে, সেখানে এখনও মোহরেরই চল কি না? রাজামশাই তো সোনার উপর ছাড়া আর কোনো ধাতু ছুঁতেন না। তার তলোয়ারের হাতলটাও রূপো বাঁধানো। গাড়ু, পিগদানি, থালা গেলাস সবের উপর। ও, এ তো ভাবা যায় না মশাই। মাসে 5,000 মানে তো 50-60 হাজার টাকা। রীতিমতো শাঁসালো চাকরি মশাই। তা সেটা খোয়ালেন কি করে? সেটাই তো দুঃখের কথা মশাই। একদিন রাতে রাজামশাই খেতে বসেছেন। কাশ্মীরি পোলাওয়ের সাথে মাছের নবরত্ন কালিয়া, মোগলাই দমপুক্ত মাংস, মুড়ি ঘণ্ট, মুগ মাসাল্লাম, চিংড়ির মালাইকারি, আলু বোখরার চাটনি, নলেন গুড়ের পায়েস, রাবড়ি, রাঘবশাহী আর সরভাজা। এই যে এলাহি ব্যবস্থা মশাই! বলি, রাজা গজাদের কি ব্লাড সুগার, কোলেস্টেরল, হার্ট ডিজিজের ভয় নেই? নিদেন গ্যাস অম্বল। আপনার আমার মতো চুনোপুটি তো নন। 6.5 ফুট লম্বা, ইয়া বুকের ছাতি, পেল্লায় ভুঁড়ি, থামের মতো পা, মুগুরের মতো হাত। বুঝেছি বুঝেছি। তারপর কি হলো বলুন? হ্যাঁ, সেই দুঃখের কথাটাই বলি। মাংস চিবোতে গিয়ে রাজামশাই একটা লঙ্কা চিবিয়ে ফেলেছিলেন। সে এমন ঝাল লঙ্কা যে রাজামশাই একেবারে নাকের জলে চোখের জলে অবস্থা। ঝালের চোটে হেঁচকি উঠে গেল। আর সে কি হেঁচকি মশাই! হেঁচকির চোটে দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। রাজবৈদ্য ছুটে এলেন, মন্ত্রী এলেন, সেনাপতি এলেন, বিদূষক এলেন। ঘটি ঘটি জল খাওয়ানো হলো, নানা মুষ্টিযোগ প্রয়োগ করা হলো। বিদূষক নানা রসিকতা করলেন, কিছুতেই কিছু হয় না। রাজামশাই হিচিক হিচিক করে কেবল হেঁচকি তুলে যাচ্ছেন। তখন আমি বললাম, মন্ত্রীমশাই, আমি একটু চেষ্টা করে দেখব। মন্ত্রী বললেন, অবশ্য অবশ্য, রাজাকে আরোগ্য করলে পারিশ্রমিক পাবে। আমি দুরু দুরু বুকে এগিয়ে গিয়ে কি করলাম জানেন? রাজার গালে সপাটে এক চড় কষিয়ে দিলাম। বলেন কি মশাই! এ হে, এটা খুব ভুল করলেন। রাজার গালে চড় মারলে কি আর কারো চাকরি থাকে? থাকে। আমারটা অন্তত ছিল, কারণ সামান্য একজন নফরের হাতে আচমকা চড় খেয়ে রাজা এমন চমকে গেলেন যে তাঁর হেঁচকি সেরে গেল। গম্ভীর হয়ে শুধু বললেন, এই ছোকরা কে? মন্ত্রী বললেন, মহারাজ, এই আপনার হাঁচি কাশির হিসেব রক্ষক। রাজা থমথমে মুখে একটা দিয়ে শোয়ার ঘরে চলে গেলেন। হেঁচকি সেরে যাওয়ায় আমি 1 থালা রূপোর টাকা বকশিস পেলাম। কোম্পানির আমলের অ্যান্টিক জিনিস। তাহলে চাকরি গেল কিসে? পরদিন আমাকে বরখাস্ত করে যে চিঠিটা দেওয়া হলো তাতে লেখা ছিল,
রাজা কটা হেঁচকি তুলেছিলেন তার হিসেব রাখুনি বলে তোমাকে বরখাস্ত করা হচ্ছে। এ তো বড় অন্যায় মশাই। হেঁচকির হিসেব রাখবার তো কথা ছিল না আপনার। সেই দুঃখের কথাই তো বলতে এত দূর আসা মশাই। তা বলাইবাবু, 1855 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই রূপোর টাকাগুলোর কী রকম দাম হবে বলতে পারেন? ভাবছি কয়েকটা বেচে দেব। যদু স্বর্ণকার 500 করে দিতে চাইছে। খুব ঠকা হবে কি? এই যে দেখুন না। আহা, হাটে বাজারে এমন জিনিস বেচবার দরকার কি আপনার? এই দরেই আমি না হয় সব কটা কিনে নিচ্ছি। নেবেন তা নিন। চেনা মানুষের কাছে 200-500 টাকা ঠকেও সুখ। তা তো বটেই, তা তো বটেই। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প রাজার হেঁচকি।